ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। নীরব, নিস্তব্ধ, শুনশান রুম। সেই রুমে দুজন মানুষ আছে, তা কেউ বুঝতেও পারবে না। দুটো মানুষ মুখোমুখি বসে আছে। রাগে কপালের রগ ফুলে উঠেছে। মুখে কথা নেই কারোরই। মিনিট 5 পর নীরবতা ভেঙে চিন্তিত কণ্ঠে সর্দার সাহেব বললেন, আমি তো তোমাকে সব কিছুই বললাম প্রহন। আমার মেয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দিলাম। সৈতির প্রতি তোমার যে টান, ভালোবাসা, তা আমি দেখেছি। আমি আশা করছি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিবে না তুমি। ছোট থেকে আমার মেয়েকে অনেক আদর যত্ন করে বড় করেছি আমি। মেয়েটা আমার অনেক বেশি আদুরে। আমার মৃত্যুর পরেও আমার মেয়েটার খেয়াল রেখো তুমি। প্রহনের দৃষ্টি এত সময় ধরে ব্যালকনির বাহিরে আকাশের দিকে ছিল। সর্দার সাহেবের কথা শুনে তার দিকে তাকে লম্বা করে শ্বাস ফেলে বলল, প্রথমে চৈতির বয়স কম থাকায় আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম না। একজন শিক্ষিত মানুষে এটা করতে আমার বিবেকে বাধ ছিল, কিন্তু শেষ পর্যন্ত মা বাবার জোরাজুরিতে বিয়ে করতেই হয়েছে। 3 বার কবুল বলার পর থেকেই অচেনা অল্প বয়সী কিশোরী মেয়েটার প্রতি এক অন্যরকম টান অনুভব হয়। আমি নিজেই নিজের মাঝে কারণ খুঁজতাম, কেন চৈতিকে এত অল্প বয়সে বিয়ে দেয়া হলো। আর্থিক অবস্থা বা অন্য কোনো দিক দেখলাম না যে এত কম বয়সে মেয়ের বিয়ে দিতেই হবে। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আজ জানলাম আসল কারণটা। যেখানে মেয়েটার জীবন নিয়ে আতঙ্কে আছে পরিবারের সবাই, সেখানে বিয়ে দিয়ে মেয়েকে দূরে কোথাও পাঠিয়ে দেয়াই হয়তো আপনাদের সঠিক বলে মনে হয়েছিল সেই সময়টায়। কিন্তু বাবা, আমি একটা কথা বলি, রাগ করবেন না আশা করছি। এমন অল্প বয়সী মেয়েদের যত ধরনের সমস্যাই হোক না কেন, এত কম বয়সে বিয়ে দেওয়াটা উচিত হয়নি। এত কম বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না। এতে মেয়েটার মানসিক ও শারীরিক সব ধরনের সমস্যার সৃষ্টি হয়। মেয়েদের জন্য বিয়ে নামক বাঁধনটা সব কিছুর জোড়া দেওয়ার জিনিস হতে পারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ছাড়ল প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো রুম থেকে যাওয়ার উদ্দেশ্যে। সর্দার সাহেব গোপনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে মাফ করো বাবা, বিষয়টা তোমাকে আরও আগেই জানানো উচিত ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর চৈতিকে বিয়ে না দেয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মেয়েটা আমার মাশাআল্লাহ, যেখানে সেখানে একা মেয়েকে রেখে আসাটা মন সায় দেয়নি। তাই তো তোমার বাবা মায়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। প্রহন সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি বাবা, এতে আপনারও কোনো অন্যায় নেই। মা বাবা তো সবসময় আমাদের ভালোটাই চায়। রিফাত নামক ছেলেটাকে আমি চিনি না, তাকে চেনার প্রয়োজন আছে। ছেলেটার কলিজা অনেক বড়। আমার চৈতিকে নিয়ে এত বাজে উক্তি, এত নিচু চিন্তা করে, ওরে পেলে আমি যে কি করব তা শুধু মহান আল্লাহ তাআলা জানেন। কাপড় চোপড় সব গোছানো শেষে বিছানায় বসল চৈতি। কাঁধের পোড়া জায়গায় মলম লাগানোর জন্য তেমন একটা কিছু হয়নি, একবার লাগানোতেই ঠিক হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল কত আশা নিয়ে, কিন্তু সে গুড়ে বালি। প্রহনের নাকি বাড়িতে কি কাজ পড়ে গেছে, তাই তো এই দুপুরে খাবারের পর রওনা দিবে বাড়ির পথে। অথচ সত্যিটা তার নিজের অজানা। সব সত্যি যদি চৈতিকে জানিয়ে দেয়া হয়, তবে তো মেয়েটা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়বে। এইদিকে স্কুলে নাকি পরীক্ষাও আছে, পড়ালেখা করতে হবে তো নাকি। সব চিন্তা একপাশে সরিয়ে রেখে দুপুরে বেশ আয়েশ করে শাশুড়ির হাতে রান্না করা মজাদার খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে প্রহন। প্রতিদিনের তুলনায় একটু বেশি খাওয়া হয়ে গেছে আজ। চৈতির পাশে আরামে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় হেলান দিয়ে বসে বসে প্রহনের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে চৈতি। মাত্র তো গতকাল আসলাম, আজ আবার চলে যেতে হবে। বলি, এত জলদি কেন যেতে হবে শুনি? আরও 2-1 দিন থাকলে তো একটু শান্তি লাগতো মনে। প্রহন সেই অবস্থায় জবাব দিল, আমাদের বাড়ির চালগুলো শেষ করতে হবে না তো? মাস শেষ হয়ে যাচ্ছে, চাল শেষ হলো না। প্রহনের কথায় আগামাথা কিছুই বুঝল না চৈতি। চোখ ছোট ছোট করে বলল, চালের সাথে মাসের কি সম্পর্ক? চাল ডাল তেলের জন্য কি মাস শেষ হতে হবে? এইসব জিনিস তো যখন তখন শেষ হতে পারে, মাসের শুরুতে কিংবা মাসের মাঝামাঝি সময়ে। প্রহন শোয়া থেকে উঠে বসতে বসতে বলল,
এটাই তো, বেড়াতে আসলেও কয়েকদিন পর বা কয়েকদিন আগেও ফিরে যেতে হয়। কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে যেতে পারে ধারণা আছে তোমার? গুরুত্বপূর্ণ না ছাই, সব অকাজ। মিথ্যা বলে ছুটি নিয়ে আসতে পারে, আর 2 দিনও আমার বাপের বাড়িতে থাকতে পারে না। যত সব। রাগে গাল ফুলিয়ে রুম থেকেই চলে গেল চৈতি। চৈতির চলে যাওয়ার দিকে তাকে মুচকি হেসে বালিশ বুকে জড়িয়ে আবারও শুয়ে পড়ল। আপাতত শরীরে শান্তি দরকার, পরে না হয় রাগিনী বাচ্চা বউয়ের রাগ ভাঙানো যাবে। জুনাইদার পাশেই বসে মুখে পান পুড়ে দিয়ে চিবচ্ছিলেন মিসেস ইয়াসমিন। জুনাইদার চোখ মুখ কেমন যেন শুকিয়ে আছে। ইয়াসমিনকে পান বানিয়ে দিলেও নিজের জন্য বানালেন না তিনি। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত। মিসেস ইয়াসমিন ভুরু কুঁচকে কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলেন জুনাইদার মুখের দিকে। কিয়ৎক্ষণ পর জুনাইদার হাতের উপর হাত রেখে বললেন, আপা, আপনি কি কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত? না মানে আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি হয়তো কিছু নিয়ে চিন্তা করছেন। সমস্যা না হলে আমার সাথে ভাগাভাগি করতে পারেন। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে এক নজর তাকালেন জুনাইদা। দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, কি নিয়ে আর চিন্তা করব বলুন আপা? মেয়েকে নিয়েই যত চিন্তা। ওই রিফাতের কুনজর থেকে যে কবে আমার মেয়েটা মুক্তি পাবে আল্লাহ জানে। আল্লাহ ভরসা আপা, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। খারাপ কিংবা ভালো যাই হোক না কেন, বেশি চিন্তা করা উচিত না। ভালো কিছু সময় বেশি আশা বা চিন্তা করলে তার বিপরীত হয়, আর খারাপ কিছু সময় খারাপ জিনিসগুলোই বেশি হয়। আমাদের ভাগ্য কেমন তা দেখেন আপা। চাইলেও মেয়েকে 3-4টা দিন নিজের কাছে রাখতে পারছি না। মাঝে মাঝে তো মন চায় মেয়েরে কুৎসিত বানিয়ে ফেলে নিজের কাছে আগলে রাখি। আমার মেয়েটাকে এত সুন্দর হতে কে বলেছিল? যার জন্য তাকে নিয়ে এত চিন্তা। যার তার চোখ পড়ে তার ওপর। আমরা মেয়েকে বেশি ভালোবাসি তো, তাই আমাদের সাথে এমন হতে হচ্ছে। জুনাইদার প্রতি উত্তরে মিসেস ইয়াসমিন শুধু একটা কথাই বললেন, সব আল্লাহ তাআলার ইচ্ছা আপা। মহান আল্লাহ তাআলা যা করেন সৃষ্টির কল্যাণের জন্যই করেন। হয়তো আমরা পাপী বান্দারা তা উপলব্ধি করতে পারি না, ব্যর্থ হই বারংবার। আল্লাহ ভরসা। প্রহনের সাথে রাগ করে রুম থেকে বেরিয়ে রূপার রুমে চলে গেল চৈতি। সজীব বাড়িতে নেই, কাজে গেছে সাদিক ও সজীবের সাথে। রূপার রুমে রূপা আর শিফা বসে কথা বলছিল। চৈতি গাল ফুলিয়ে হনহন করে হেঁটে রূপার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল কোলে পালিশ নিয়ে। রূপা লবণ মরিচ দিয়ে তেঁতুল খাচ্ছিল। চৈতির দিকে এক টুকরো তেঁতুল বাড়িয়ে দিয়ে বলল, খাবেন অন্যদিনই? চৈতি রূপার হাতে তেঁতুলের দিকে তাকে বলল, আমার দরকার নাই, তুমি খাও, সময় হলে খাবনি। চৈতি শেষের কথা শুনে ফিক করে হেসে উঠল রূপা আর শিফা। রূপা দুষ্টু হেসে বলল, তাহলে আমার ননদাইকে বলে দিই সময়টা ঘনিয়ে আনতে। চৈতি ফ্যালফাল করে কিছুক্ষণ রূপার মুখের দিকে তাকিয়ে থাকলো। রূপার কথার অর্থ বুঝতেই নিজের কপালে নিজে চাপড়াতে লাগলো। তৎক্ষণিক লজ্জা না পাওয়ার জন্যই ভেবেচিন্তে কথা বলা উচিত, না হলে নিজের কথার জন্যই যেখানে সেখানে লজ্জায় পড়তে হয়। অরুণ রাঙা প্রভায় বিভাসিত অপরাহ্নের প্রহর। নীরদ ছোঁয়া তরুর মগডালে বসে আছে এক ঝাঁক পরিযায়ী পাখি। শান্ত স্নিগ্ধ পরন্ত বিকেলের সোনারাঙা এক ফালি নরম রোদ এসে পড়েছে ছাদের রেলিংয়ের ওপর। যুগলবন্দি পায়রা দুটো সেই রোদে গা ভাসিয়ে দিয়েছে। ঠোঁট দিয়ে একে অপরকে ঠোকর মেরে খুনসুটির প্রমাণ দিচ্ছে যেন। ঝুটিওয়ালি পায়রাটা বাকবাকুম করে ডেকে ওঠে, সরে গেল কিঞ্চিত দূরে। কার কবুতর কে জানে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই পায়রা দুটোকেই দেখছে চৈতি। ভেজা চুল থেকে এখনো পানি ঝরছে। ঘন্টা খানেক আগেই ফিরে এসেছে। জার্নি করে ফেরা, তার ওপর জ্যামে আটকে থেকে গা গুলে উঠেছিল। একটা ঝাঁকানাকা গোসল না করলেই নয়। ছাদে আসা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে কেউ। মুখে তার একটাই কথা, চৈতি কোথায় তুমি? কণ্ঠটা তার অতি প্রিয়। জবাব না দিলে ধমক দিবে তার চৈতির জানা আছে, তাই ছোট্ট করে বলল, আমি এখানে। দেখতে পাচ্ছি ম্যাডাম আপনি ওখানে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো চৈতি। হাতে তোয়ালে। প্রহনকে দেখে মুচকে এসে বলল, একটা বায়না করতে পারি? প্রহন চৈতির দিকে এগিয়ে এসে বলল, সব বায়না টায়না পরে, আগে বলো তো গোসলের পর চুলমোছনি কেন? চৈতি ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, আলসামি।
একটা মায়েরও কম পড়বে না। কড়া গলায় বলল প্রহর, নিজ হাতে চুল মুছতে মুছতে। কণ্ঠ নরম করে বলল, আমি না থাকলে এই ছোটোখাটো কেয়ারগুলো কে করবে তোমার? থেকে যান আপনি, আমার যত্ন করার জন্য ছোট্ট একটা চাকরি করুন। এই যেমন 10,000 টাকার বেতনের দিব্যি চলে যাবে। হ্যাঁ, বলেছি তোমাকে 10,000 টাকায় দিব্যি চলে যাবে। শোনো চৈতি, আবেগে জীবন চলে না। চৈতি মিটিমিটি হাসলো, উত্তর দিল না। চুল মোছা শেষে রেলিংয়ের কাছে চলে যেতে নিলে চৈতি প্রহনের হাত ধরে থামিয়ে দিয়ে চোখের ইশারে বুঝালো সেদিকে না যেতে। প্রহন অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? চৈতি আঙুলের ইশারে দেখালো, ওই যে কারণ। প্রহন চৈতির দৃষ্টি অনুসরণ করে রেলিংয়ের ওপর তাকালো। দুটো পায়রাকে প্রেম করতে দেখে হেসে বলল, আমরা তো ওদের মতো প্রেম হচ্ছে না আমার, যাই ওদের একটু বিরক্ত করে আসি। চৈতি ভুরু কুঁচকে রাগী কণ্ঠে বলল, যাবেন না, দূরে থাকুন ওদের থেকে, আপনাকে দেখলে উড়ে যাবে। চৈতির কথা শুনল প্রহন, গেল না রেলিংয়ের কাছে। বা হাত দিয়ে চৈতির কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মুখের ওপর ফু দিয়ে বলল, কি জানি বায়না ধরবে বলেছিলে? চৈতি পায়রাগুলোর দিকে দৃষ্টি রেখে বলল, একজোড়া পায়রা কিনে দিবেন? একটা হবেন আপনি আর একটা হব আমি। বাহ, আমার বাচ্চা বউ দেখছি অনেক বড় হয়ে গেছে, কত কিছু বোঝে। ইস, লজ্জা! প্রহন ছেলেটা বড্ড খারাপ, শুধু মেয়েটাকে লজ্জা দিবে। কি আনন্দ পায় সে ভালো জানে। একটু ভালো করে পরখ করলেই তো দেখতে পাবে লজ্জায় মুখ লুকিয়ে ফেলার জন্য হাঁসফাঁস করছে। চৈতি প্রহনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে হাত ধরে বাদ সাধল প্রহন। চোখের ইশারায় মাথা নিয়ে বুঝালো, যেও না। চৈতি অবাধ্য হলো, স্পষ্ট করে বলল, থাকবো না, আপনি শুধু লজ্জায় ফেলেন। প্রহন ঠোঁট কামড়ে হাসে, ধীর গলায় বলে, তোমার লজ্জা বেশি, লাজুকলতা কি আর সাধে বলি? সামান্য কথায় এত লজ্জা পেলে নাতি নাতনির মুখ দেখাতে হবে না আর। দাঁত ছাড়ুন তো, আপনি লোকটা একটু বেশি বেশি খারাপ লোক একটা। চৈতিকার পায়কে প্রহনকে বকতে বকতে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকে উচ্চস্বরে হেসে উঠল প্রহন। প্রহনের হাসির শব্দে পায়রা যুগল উড়ে গেল, ডানা মেলল শূন্য গগনে। এতেই যেন শান্তি, স্বাধীনতা। নিশুতির আধারের জন্য সবেমাত্র প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। রূপ বদল করতে হবে যে। এখন সকাল, একটু পর দুপুর, তারপর বিকেল, প্রত্যেক দিনের এক রূপ। সায়াহ্নের রূপ নেবার প্রহর এখন। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। শব্দ শুনেই উপলব্ধি করল প্রহন যে চৈতি এখন রান্নাঘরে। সে ছাড়া রান্নাঘর থেকে এত শব্দ কেউ করতে পারে না। মিসেস ইয়াসমিন তো একদম না, কারণ তিনি খুব নীরবতা প্রেমী মানুষ। এমন বাসনকোসনের শব্দ তার অসহ্য লাগে। আলতো হাতে ধরেন এবং আলতো হাতে কাজ করেন। নবাবের মতো চৈতিকে হুকুম করল প্রহন, বেগম সাহেবা 1 কাপ কফি দিবেন তো। রান্নাঘর থেকে চৈতির গলার স্বর শোনা গেল। সে বলল, বেগম এখন মহাব্যস্ত, অনেক কাজ, ফ্রি হলে কফি পাবেন। বেগমের স্পষ্ট কথা শুনে আর কিছু বলল না প্রহন। চুপ করে সোফায় বসে রইল। রেদওয়ান চৌধুরীর শরীরটা ভালো লাগছে না বিকেল থেকেই। বুকের ব্যথাটা আবার বেড়েছে। বিছানায় শুয়েছিলেন তিনি। আজ আর কোনো নতুন বই পড়া হয়নি। শরীরে শান্তি থাকলেই তো সব কিছুতে মন বসে। চলতি মাসের শেষ প্রায়, আর 2 দিন বাকি। এই মাসে একবার ডাক্তারের চেম্বারে যাওয়া উচিত ছিল। হার্টের পেশেন্ট কিছুটা সতর্ক না থাকলে হয় না। মিসেস ইয়াসমিন চা আর নাস্তা নিয়ে রেদওয়ান চৌধুরীর কাছে গেলেন। মিসেস ইয়াসমিনের হাতে খাবার দেখে বললেন, ইয়াসমিন, আমার চা খেতে ইচ্ছে করছে না, 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও তো। মিসেস ইয়াসমিন সম্মতি জানিয়ে বললেন, তা দিব, কিন্তু তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা কেমন শুকিয়ে গেছে। ওই একটু বুকে ব্যথা করছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাড়ির সামনের বড় আম গাছটার কোনো এক ডালে বসে এক নাগারে ডাকছে সন্তান হারানো হুতুম প্যাঁচাটা। কি গম্ভীর এবং কষ্টদায়ক সেই ডাক। গা ভার হয়ে আসে চৈতির। রাতের বেলায় প্যাঁচার ডাকটা ঠিক হজম হয় না তার। কেমন যেন একটা হারিয়ে ফেলার ভয় হয়। পড়ার টেবিলে বসে ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। পাশে বিছানার উপর বসে আছে প্রহন। মোবাইলের দৃষ্টি স্ক্রিনে তার। কারোর সাথে চ্যাট করছে হয়তো।
হঠাৎ চৈতি বলে উঠল, আপনি আমার থেকে দূরে যাবেন না তো কখনো? আচমকিক চৈতির এমন প্রশ্ন শুনে ভুরু কুঁচকে যায় প্রহনের। কিছুটা গম্ভীরভাবে চৈতির প্রশ্নের উত্তর দিল, না, যাব না। কিন্তু তুমি হঠাৎ এই কথা বলছো কেন? পরে ফাঁকি দেওয়ার নিনজা টেকনিক ব্যবহার করতে চাচ্ছ? চৈতির মুখ মলিন, ভীতু কণ্ঠে বলল, প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয় হয়। কথাটা বলেই হুঁ হুঁ করে কেঁদে উঠল চৈতি। তাজ্জব বনে গেল প্রহন। হঠাৎ মেয়েটার এমন কান্নায় প্রস্তুত হয়ে গেছে। বিছানার উপর মোবাইলটা রেখে দ্রুত চৈতির কাছে গিয়ে চৈতিকে 2 হাতের বাঁধনে আঁকলে নেয় বুকের ভেতর। মাথায় হাত বুলে বলে, কান্না করছো কেন বোকা মেয়ে? শুধু শুধু কেউ কান্না করে? কিছু হয়নি তো। কারো কিছু হয়নি, সবে ঠিক আছে, কান্না থামাও পাগলি। হঠাৎ কি হলো চৈতির বুঝল না প্রহন। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়ে কত মানুষ কাঁদে, সে খবর কেউ রাখে? কেউ না। নাক টেনে লম্বা শ্বাস নেয় চৈতি। কান্না থামে, ভালো লাগছে না কিছু। কেমন জানি করছে বুকের ভেতর। অচেনা এক ভয় ক্রমশ বেড়ে যাচ্ছে চিত্তকোণে। চৈতিকে স্বাভাবিক করে প্রহন বলল, সকালে উঠে বাকি পড়াটা শেষ করে নিও, এখন আর পড়তে হবে না। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 10টা। মিসেস ইয়াসমিন ডাকছেন চৈতি আর প্রহনকে খাবার খেয়ে যাওয়ার জন্য। রাত হয়েছে অনেক, জার্নি করায় ক্লান্ত তিনি। ঘুম এসে ভিড় করছে চোখে। চৈতিকে নিয়ে খাবার খাওয়ার জন্য চলে যায় প্রহন। রেদওয়ান চৌধুরীকে ডাকার জন্য রুমে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরী শান্ত হয়ে ঘুমিয়ে আছেন। পাশে আরিফ আজাদের লেখা বেলা ফুরাবার আগে বইটা পড়ে আছে বিছানায়। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীকে বেশ কয়েকবার ডাক দিলেন, সাড়া পেলেন না। গভীর নিদ্রায় মগ্ন তিনি। সাধারণ ডাকে ঘুম ভাঙবে না। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর পাশে রাখা বইটা নিয়ে বুক সেলফে তাকে সাজিয়ে রাখতে রাখতে বললেন, খাবার খেয়ে ওষুধ খাবে, জলদি ওঠো, ছেলেমেয়ে অপেক্ষা করছে তো তোমার জন্য। সাড়া না পেয়ে মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর মাথার পাশে গিয়ে বসলেন। বুকের ওপর হাত রাখতে কেঁপে উঠলেন তিনি। মনের অশুভ চিন্তাটা দূর করতে, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া পরীক্ষা করতেই চিৎকার দিয়ে প্রহনকে ডেকে বললেন, প্রহন রে, বাবা আর নেই। ভাতের লোকমাটা মুখে নেওয়ার আগে হাত থেকে পড়ে গেল প্লেটে। মায়ের কথাটা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই ঝংকার দিয়ে উঠল বাপাসের চিত্তে। চিনচিন করে উঠল অসহনীয় যন্ত্রণায়। কোনোরকম হাতটা ধুয়ে ছুটে গেল বাবার রুমে। চৈতির কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। খাবার মুখে নিয়েছিল শুধু, গিলতে পারল না, আর গলা দিয়ে নামল না যে। প্রহনের পিছু পিছু সেও ছুটল বাবা তুল্য শ্বশুরের রুমে। দরজার কাছে আসতেই শরীরটা যেন অসাড় হয়ে গেল প্রহনের। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর বুকের ওপর মাথা রেখে শুয়ে আছেন আর বিড়বিড় করছেন, শুনছ? ওঠো না প্রহনের আব্বু, কথা দিচ্ছি, তোমার বই পড়া নিয়ে আর কখনো কিছু বলবো না। প্রহন এগিয়ে গেল মায়ের দিকে। রেদওয়ান চৌধুরীর অচল দেহটা পড়ে আছে বিছানায়। প্রহনের কথা আটকে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব। কোথা থেকে চৈতি দৌড়ে এসে রেদওয়ান চৌধুরীকে জাপটে ধরল। কান্না করে দিয়েছে সে। প্রহনকে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে জাপটে ধরলেন। কি থেকে কি হয়ে গেল প্রহন? বাবা এত তাড়াতাড়ি কেন আমাদের ছেড়ে চলে গেলেন? আমি তো একেবারে একা হয়ে গেলাম, আমার ভালোবাসা হারিয়ে গেল দুনিয়া থেকে। কি করবে প্রহন বুঝতে পারছে না সে। নিজেকে সামলাবে নাকি চৈতি আর মাকে সামলাবে মাথায় কাজ করছে না। চৈতি হঠাৎ কান্না থামিয়ে দেয়। রেদওয়ান চৌধুরী বা হাতের কবজি ধরেছিল। বাবা বেঁচে আছে ভালো মা, ওনার হাতের রক কাঁপছে। চৈতির কথায় চমকে উঠল প্রহন, সাথে খুশি হলো। নিজের কাছ থেকে মিসেস ইয়াসমিনকে ছাড়িয়ে দ্রুত বাবার কাছে গেল। হাতের নাড়ি ছুঁয়ে দেখলো খুব ধীর গতিতে কাঁপছে। বুকের বাঁ পাশে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো হৃদস্পন্দন হচ্ছে কিনা। খুবই ধীর গতিতে কাঁপছে হৃদয়। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে বলল, আব্বুর কিছু হয়নি আম্মু, তুমি দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করো, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। মিসেস ইয়াসমিন মাথা নেড়ে সায় দিলেন। দ্রুত মোবাইল নিয়ে ফোন করলেন। চৈতির দিকে তাকিয়ে প্রহন বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে চৈতি, তুমি যদি না বলতে হয়তো বাবা সত্যি কিছু হয়ে যেত। চৈতির চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে গাল বেয়ে। নিজের বাবার মতোই এই মানুষটাও
সে অনেক বেশি ভালোবাসে। খুব অল্প সময়ের মধ্যে এই তিনটা মানুষ তার অতি থেকে অতি প্রিয় হয়ে গেছে। তাদের কিছু হয়েছে ভাবলেই দম তো আটকে আসে, দিশেহারা মনে হয়। আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে আছেন মিসেস ইয়াসমিন। পায়চারি করছেন তিনি, তার পাশে বসে আছে চৈতি। প্রহন সর্দার সাহেবকে ফোন করে সব কিছু জানাতে ব্যস্ত। এই বিপদে তারাই হয়তো পাশে থাকবে। চাচারা তো সেই কবেই নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। বড় ভাইয়ের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না তারা। মরল নাকি বাঁচল এতে তাদের কিছু যায় আসে না। রেদওয়ান চৌধুরীর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় তাকে এমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়। বুকের ব্যথায় জ্ঞান হারিয়েছেন তিনি। শ্বাস প্রশ্বাসের গতিও খুব ধীরে, হৃদয় স্পন্দন প্রক্রিয়া কমে গেছে। অনভিজ্ঞ যে কেউ তাকে দেখলে মৃত মনে করবে। ডাক্তারের কাছ থেকে এইসব কথা শুনে মিসেস ইয়াসমিন মৃত মনের প্রাণ ফিরে পেলেন যেন। আব্বু এখন কেমন আছেন ডক্টর? আপনার আব্বুর জ্ঞান ফেরেনি এখনও, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনার আব্বু হার্টের পেশেন্ট, যেহেতু ওনার একবার হার্ট সার্জারি হয়েছে, সেহেতু আপনাদের উচিত ছিল তাকে দেখে রাখার। ভাগ্য ভালো যে কিছু হওয়ার আগে হাসপাতালে নিয়ে এসেছেন। আপনারা যদি তাকে মৃত মনে করে রেখে দিতেন তাহলে হয়তো আজ সত্যি সত্যি তিনি মারা যেতেন। ডাক্তারের কথা শুনে মায়ের দিক এক নজর তাকালো প্রহন। ডাক্তার চলে গেছে। মিসেস ইয়াসমিন এখনও কান্না করছে। ইস, আজ যদি চৈতি অনুভব করতে না পারত তাহলে কি হতো? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছেন তিনি। দিকনা মানুষটা কম সময়, তাতে কি? বেঁচে থাকবে, পাশে থাকবে, একসাথে থাকবে, এটাই তো অনেক। সর্দার সাহেবকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। সজীব, সাদিক আর জুনাইদাও এসেছে। সর্দার সাহেবকে দেখে মনে কিছুটা সাহস পেল প্রহন। বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে চলে যাওয়ার ভয়ে ভীতু ছিল সে। প্রিয়জন হারানোর যে যন্ত্রণা, তা কি আর সবাই বোঝে? যার যায় সেই বোঝে, তার কি গেল। অন্যরা তো মিথ্যে সান্ত্বনা দেয় শুধু। প্রহন, আমি বাড়ি যাব, কান্না ভেজা কঠিন গলায় বলা কথা শুনে পাশ ফিরে মায়ের দিকে তাকালো প্রহন। প্রত্যুত্থে বলল, আর কিছুক্ষণ থাকো, আব্বুর জ্ঞান ফিরলে চলে যাও। প্রহনের কথা শুনলেন না মিসেস ইয়াসমিন। একরোখা জেদ করে আবার বললেন, আমি থাকবো না এখানে, এক্ষুনি বাড়ি যাব, তুই আমাকে আর চৈতিকে নিয়ে চল। কিন্তু আম্মু, আমি চলে গেলে এখানে কে থাকবে? আমার তো এখানে প্রয়োজন পড়তে পারে। প্রহনের কথা শুনে শান্ত হলেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেব সজীবের দিকে তাকে বললেন, সজীব, চৈতি আর আপাকে নিয়ে বাড়িতে দিয়ে আয়। জুনাইদের দিকে তাকে বললেন, তুমি আর একা থেকে কি করবা? তুমিও যাও সাথে। সজীব তিনজনকে নিয়েই চলে গেল বাড়িতে। এই দিকে রেদওয়ান চৌধুরীর জ্ঞান না ফেরা পর্যন্ত অশান্ত মন শান্ত হচ্ছে না প্রহনের। সম্পূর্ণ ভয়টাও দূর করতে পারছে না মন থেকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে। 12টা বেজে 34 মিনিট। গগনে আজ চন্দ্রিকা নেই। স্নিগ্ধ মোহনীয় নজর কারা রোদের আলো নেই ধরিত্রীতে। থেমে থেমে ডাহুক পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। এত রাতেও নগরী শান্ত হয়নি। হাসপাতালে এত মানুষ থাকার অনুমতি নেই দেখে প্রহন বাদে আর সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। একাই রয়ে গেল হসপিটালে। একটা শান্ত নিরিবিলি রুম, মৃদু আলো জ্বলছে শুধু। রিম লাইটের লালচে প্রভায় একজন মধ্যবয়স্ক নারীর অবয়ব স্পষ্ট। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন তিনি। এই মহা বিপদে একমাত্র আল্লাহই তার ভরসা। নিজের ভুলের জন্যই ছেলেমেয়ের রাতের খাবারটুকু খাওয়া হয়নি। ভয় ছিলেন তিনি খুব। রেদওয়ান চৌধুরীর কখন কি হয়ে যায় সেই ভয়েই থাকেন মিসেস ইয়াসমিন। বুকের ভেতরকার সেই ভয় থেকে আজ কি একটা ভয়ানক কথা বলে ফেলেছেন তিনি, ভাবতেই কষ্ট হচ্ছে মনে। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নাকি মহান আল্লাহকে নিজের খুব কাছে পাওয়া যায়। সবসময় না পড়লেও মাঝে মধ্যে রেদওয়ান চৌধুরীকে নিয়ে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর দরবারে দুই হাত পেতে নামাজে দাঁড়িয়েছেন আজ। সুস্থতার মালিক যে তিনি। গভীর রাত। দেয়াল ঘড়িটা টুংটাং করে শব্দ করে উঠল। ঘড়ির শব্দে কিছুটা ভয় পেলেন মিসেস ইয়াসমিন। সালাম ফিরিয়ে ঘড়ির দিকে তাকে দেখলেন 3টা বেজে গেছে। জুনাইদা আর চৈতি বেশ কিছুক্ষণ জেগেছিলেন। শেষে ঘুমানোর সাথে যুদ্ধ করে জেগে থাকতে না পেরে ঘুমিয়ে পড়ে। সর্দার সাহেব আর সজীব, সাদিক ওরাও ঘুমিয়ে গেছেন। পুরো বাড়িটা নিস্তব্ধ।
নিশিরাতে একা জেগে নামাজ পড়ে নিজের প্রিয় মানুষটার প্রাণ ভিক্ষা চাচ্ছেন মিসেস ইয়াসমিন। নীরব কান্নায় ভিজে আসছে গাল, অশান্তি ঝড় বয়ে যাচ্ছে মনের গভীরে। আজ কেন জানি ভয় হচ্ছে না, শুধু মনের ভিতরে একটাই চিন্তা, মানুষটা আগের মতো সুস্থ হয়ে যাবে তো, ঠিক হয়ে যাবে তো। হসপিটালের করিডোরের শেষ প্রান্তে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে প্রহন। হাসপাতালটাও চুপচাপ হয়ে গেছে, কখন বাবার জ্ঞান ফিরবে সেই চিন্তায় চিন্তিত সে। বাবা মানেই তো একটা বিশাল আকাশ, মাথার ওপরে হারিয়ে গেলে যে সব কিছু ওলটপালট হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব শান্তি। প্রভাতের বিশুদ্ধ হাওয়ায় হেলে দুলে পড়ছে গাছের পাতা, শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছে মিসেস ইয়াসমিন। চোখ দুটো ফুলে আছে, লালু কিছুটা রাতে ঘুমায়নি, তার উপর কান্না করেছেন সারা রাত। পূর্ব দিগন্তে আদিত্যকে এখন দেখা যাচ্ছে না। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। হসপিটালের করিডোরে পায়চারি করছে প্রহন। রাতের শেষ দিকে চোখ লেগে এসেছিল, ঘণ্টাখানেক পর তন্দ্রাভাব কেটে গেল। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে কিনা জানতে পারছে না। সারা রাতে চৈতির কিছুটা ঘুম হয়েছে, আবার ভেঙেছে। এত অশান্তির মধ্যে শান্তির ঘুম ঘুমানো যায় না। শোয়া থেকে উঠে মাকে খুঁজতে লাগলো চৈতি, কিন্তু পুরো রুমে সে একা। নামাজ পড়তে উঠে গেছে মনে করে সে আর খুঁজল না। উঠে ফ্রেশ হয়ে নামাজের প্রস্তুতি নিতে চলে গেল। এত সকালে ছাদে কি করছেন আপা? কারো গলা শুনে চমকে পিছনে তাকান মিসেস ইয়াসমিন। জুনাইদা দাঁড়িয়ে আছে, তাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নামাজ পড়ে এলাম কিছুক্ষণ আগে, ভালো লাগছিল না। মিসেস ইয়াসমিনের মনের অবস্থাটা বুঝতে পারছেন জুনাইদা। কথা না বাড়িয়ে বলল, নাস্তা তো বানাতে হবে, আপনি যদি আমাকে জিনিসগুলো দেখে দিতেন সুবিধা হতো আর কি। সে কি, আপনি কেন নাস্তা বানাবেন? আমি যাচ্ছি, বানিয়ে নিব। জুনাইদা কপট রাগ দেখে বললেন, হয়েছে, আপনাকে বানাতে হবে না আজ। আমি জানি আপনার মনে শান্তি নেই, তারপরও আপনাকে কাজ করতে দিতে পারি না। মিসেস ইয়াসমিন মৃদু হাসলেন। অনেকগুলো বছর পর কেউ তাকে বুঝলো, একটু হলেও বুঝলো। মিসেস ইয়াসমিনকে সাথে নিয়ে ছাদ থেকে নেমে গেল জুনাইদা। রান্নাঘরে এসে দেখেন চৈতি চায়ের পানি বসিয়েছে। বিয়ের পর এই প্রথম নিজের হাতে কিছু বানাতে রান্নাঘরে এসেছে। এই অসময়ে কিছুটা না কড়াকে বিবেকে সায় দিচ্ছে। তাই তো নামাজ পড়ে 1 মিনিট দেরি না করে রান্নাঘরে চলে এলো। চৈতিকে কাজ করতে দেখে মনে মনে খুশি হলেন জুনাইদা। মেয়ে বুঝতে শিখেছে পরিস্থিতি, বড় হয়ে গেছে যে। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। বাবার ডান হাতটা ধরে বেডের পাশে বসে আছে প্রহন। চিত্ত জুড়ে বয়ে যাচ্ছে খুশির দমকা হাওয়া। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে মাকে জানিয়ে দিল, বাবা আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে। মিসেস ইয়াসমিনের বুকের ওপর থেকে যেন বড় কোনো পাথর সরে গেল। আল্লাহ তাআলা তার কথা শুনেছে দেখে একবেলা এতিম শিশুদের খাওয়ানোর নিয়ত করলেন তিনি। রেদওয়ান চৌধুরী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাকে নিয়ে একসাথে এতিম শিশুদের খাবার পরিবেশন করবেন। বুকের ভেতরে যে অশান্তিটা ছিল তা চলে গেছে প্রহনের কথা শুনে। আজ আবার চৈতির পরীক্ষা আছে। ঘড়িতে তখন সময় সকাল 8টা। মিসেস ইয়াসমিন চৈতিকে জোর করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলেন। যেতে না চাইলেও শুনলেন না মিসেস ইয়াসমিন। চৈতিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সর্দার সাহেব জুনাইদার সজীব সাদিক এর সাথে হাসপাতালে চলে গেলেন রেদওয়ান চৌধুরীর সাথে দেখা করতে। লোকটাকে তিনি আচ্ছা মতন বকে দিবে বলে মনে মনে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মিসেস ইয়াসমিন। সব কিছুতেই মানুষটা বাড়াবাড়ি। বুকের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তা যদি একটাবার বলতো তাহলে আজ এই ভয়াবহ দিন দেখতে হতো না। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কিসের ওপর বেঁচেছিলেন তিনি তা শুধু মহান সৃষ্টিকর্তা আর মিসেস ইয়াসমিন জানেন। আমাকে তুমি কেন বললে না আব্বু যে তোমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে? মাকেও তো বলতে পারতে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি নিজেই ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। রেদওয়ান চৌধুরী কোনো সাড়া দিলেন না প্রহনের কথায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু। পাশ থেকে ডাক্তার উঠে বললেন, পেশেন্টকে দিয়ে এখন কোনো কথা বলানোর চেষ্টা না করে উচিত। সবে তো জ্ঞান ফিরেছে, কিছুক্ষণ সময় যাক, নিজে থেকেই কথা বলবে। আপনি বরং সকালের নাস্তাটা করে আসুন আর পেশেন্টের জন্য কিছু ফল নিয়ে আসুন। ডাক্তারের কথায় সায় দেয় প্রহন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল।
রেদওয়ান চৌধুরীকে দেখে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। তার মানুষটা এখনও তার কাছে আছে, ভাবতেই তো ভালো লাগে, শান্তিতে ভরে ওঠে মন। রেদওয়ান চৌধুরী ধীর কণ্ঠে বললেন, মরতে মরতে বেঁচে গেলাম ইয়াসমিন, তোমার সাথে বই নিয়ে ঝগড়া করার জন্য। মিসেস ইয়াসমিন কান্না করে দিলেন। রেদওয়ান চৌধুরীকে কিছুটা ধমকের স্বরে বললেন, একদম উল্টাপাল্টা কথা বলবা না তুমি। আমি আর আমার ছেলে মেয়েরা জানি তুমি ছাড়া আমরা কতটা অসহায়। আমরা না থাকলেও তোমার কিছু যায় আসে না। তোমার তো বই আছে, কিন্তু আমাদের তো তুমি ভরসা। তোমরা ছাড়া আমি বই দিয়ে কি করব? তোমরা ছাড়া যে আমি ভীষণ একা, মরে গেলে একা হয়ে যাব দেখে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এমন সময় প্রহন হাতে পলিথিন করে ফল নিয়ে কেবিনের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শুরু হয়ে গেছে না তোমাদের বই নিয়ে ঝগড়া? এই দুটো বুড়ো বুড়িকে নিয়ে আমি আর পারলাম না। মিসেস ইয়াসমিন প্রহনের দিকে তাকিয়ে বললেন, আমি স্যুপ রান্না করে নিয়ে এসেছি, ওটা খাইয়ে দিলেই তো হবে। ভালো করেছ, আমি আরও তোমাকে ফোন করে বলতাম এই কথা। রেদওয়ান চৌধুরীকে খাইয়ে ঔষধ খাওয়া দেওয়ার পর মিসেস ইয়াসমিন প্রহনের উদ্দেশ্যে বললেন, সৈতি আজ একা একা স্কুলে গেছে, তুই ওকে গিয়ে নিয়ে আসিস। মেয়েটা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি, পরীক্ষা ছিল তাই। প্রহনের ফোনে কল আসে। সে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। সকালে রোদ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলো। ক্লাসে গাল ফুলে বসেছিল সৈতি। দৃষ্টি তার বাইরে বিশাল মাঠে। কোনো রকম পরীক্ষাটা দিয়েছে সে। মন শুধু ছুটে যেতে চাচ্ছে হাসপাতালে। মনের গভীর থেকে খুব করে চাচ্ছে সে যেন সব কিছু আগের মতো হয়ে যায়। বিপদ আপদ একদম ভালো লাগে না। সুখে ভরা সংসারগুলোতেই যেন বিপদ এসে কড়া নাড়ে, সুখে আর থাকতে দেয় না। নতুন স্কুলে চৈতির একজন ভালো বান্ধবী হলো। মেয়েটার নাম মনিকা। চৈতিকে উদাসীনভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে তোর চৈতি, মন খারাপ? চৈতি বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে মনিকার দিকে তাকালো, ঠোঁট উল্টে বলল, আমার আব্বু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, ভালো লাগছে না কিছু। মনিকার অজানা চৈতি যে বিবাহিত, সে ভেবে নিয়েছে সে হয়তো চৈতি তার নিজের বাবার কথাই বলছে। সে চৈতির উদ্দেশ্যে বলল, তাহলে তুই এক কাজ কর, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যা। মনিকার কথায় রাজি হলো চৈতি, কিন্তু মনে পড়ল সব ক্লাস না করলে প্রহন বকা দিবে, সাথে মিসেস ইয়াসমিনও। তাই আবার মন খারাপ হয়ে গেল তার। ডানে বামে মাথা নেড়ে বলল, না রে মনি, যাব না, সব ক্লাস না করে গেলে কপালে শনি আছে। এই রোদ এই ধূসর মেঘে সেজ যাচ্ছে অন্তরিক্ষ। মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছে না চৈতির। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগেই। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে প্রহনের জন্য অপেক্ষা করছে সে। সকালে আসার সময় মিসেস ইয়াসমিন বলেছিলেন প্রহন নিতে আসবে, পাঠাবেন তিনি প্রহনকে। চৈতিও তাই অধীর আগ্রহে প্রহনের পথ চেয়ে বসে আছে। আজ যে সারাদিন এই একটাবারের জন্য দেখা হয়নি মানুষটার সাথে, অথচ যাকে দেখে তার প্রত্যেকটা দিনের শুরু হয়, রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চেনা মুখটা চোখের সামনে পড়তেই অধর জুড়ে বয়ে গেল হাসির রেখা। প্রহনকে দেখে চৈতি রাস্তা পার হতে গেলে প্রহন রাস্তার ওপাশ থেকে সিলি বলল, তুমি ওখানেই থাকো চৈতি, আমি আসছি তো। কিশোরীর অবচেতন চিত্ত তখন বারবার করে বলে উঠেছিল, আপনার কাছে যাওয়ার জন্য তর সইছে না আমার। রাস্তা পার হয়ে প্রহন চৈতির কাছে আসতেই প্রহনের উদ্দেশ্যে চৈতির একটাই প্রশ্ন, আব্বু কেমন আছে? মেয়েটার চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। চিন্তিত সে। প্রহন মৃদু হেসে বলে, জ্ঞান ফিরেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আদিত্যর প্রখর তাপে ঝলসে যাচ্ছে প্রকৃতি। জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়। চৌধুরী ভিলা শুনশান। দুপুর 3টা বাজে। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে ঘর্মাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। মাথার ওপর ফ্যান ঘুরছে। বাতাসগুলো গায়ে লাগতেই ঘুমে চোখ বুজে আসছে চৈতির। রান্নাঘর থেকে এক গ্লাস শরবত বানিয়ে রুমে এসে চৈতিকে শুয়ে থাকতে দেখে ডাক দেয় প্রহন, চৈতি ওঠো, ফ্রেশ হয়ে ঠান্ডা শরবত খেয়ে নাও, ভালো লাগবে। পিটপিট করে চোখ মেলে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন হাতে গ্লাস নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এত কেয়ার দেখে নিজেকেই নিজের হিংসা হয় চৈতির। এতটা ভালোবাসা যত্নপর যোগ্য সে নয়। মনে মনে এটাই চিন্তা করে চৈতি।
এই তো কিছুক্ষণ আগে কি সুন্দর সিনেমার প্রেমিকের মতো করে রাস্তা পার করে নিয়ে এলো। আপন মনে হাসলো চৈতি, মানুষটা একটু বেশি ভালো। আলস্বামীর পরীরা এসে চেপে ধরেছে চৈতিকে, সাথে তন্দ্রা পরিও। এক চোখ বন্ধ করে আর এক চোখ মেলে প্রহনের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমাই। উঠতে ইচ্ছে করছে না। প্রহন কিছু বলল না। এক পলক চৈতির দিকে তাকিয়ে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে থাকা চৈতির হাত ধরে টেনে বসিয়ে দিল বিছানায়। চৈতি আবারও শুয়ে পড়তে চাইলে টেনে দাঁড় করিয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন চোখের ইশারায় বলল, ফ্রেশ হয়ে নাও। চৈতি প্রহনের বুকে একটা কিল মেরে বলল, অসভ্য লোক একটা। অগত্যা চৈতিকে ফ্রেশ হতে যেতেই হয়। প্রহন মৃদু হেসে পকেট থেকে মোবাইল বের করতে করতে ব্যালকনির দিকে চলে গেল। হ্যালো আম্মু, আব্বুর এখন কি অবস্থা? আগের চেয়ে ভালো আছে তো? আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। খাবার খাইয়ে ওষুধ খাইয়েছো? খাইয়েছি। তুমি খেয়েছো? আর চৈতির আব্বু আম্মু ভাইরা? খেয়েছি, চলে গেছেন ওনারা। আমি পাঠিয়েছি তাদের বাড়ি। রূপা শিফা একা। রূপা এমনিতে অসুস্থ। ও আচ্ছা, ভালো করেছো, আমি একটু পর আসবো। এখন আসতে হবে না। চৈতিকে নিয়ে আসছিস স্কুল থেকে? এই তো কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম। আমি সকালে রান্না করে রেখে এসেছি, চৈতিকে নিয়ে খেয়ে নিস। আর শোন, চৈতি রোদ থেকে এসেছে, এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিস তোর জন্য, যা গরম পড়েছে আজ। মিসেস ইয়াসমিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল প্রহন। কথা শেষে পেছনে ফিরতেই দেখল চৈতি এক হাতে তোয়ালে আর এক হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। প্রহন বিস্ময় নিয়ে দেখল চৈতিকে। মিনিট 10 মধ্যে মেয়েটা গোসল করে ফেলেছে। এত জলদি গোসল করে ফেললা যে? তোমার তো আবার ঘন্টাখানেক সময় লাগে। সবসময় ঘন্টাখানেক সময় লাগে না। চৈতি প্রহনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, চুল মুছে দিন, অলসামি লাগে আমার। আপনি আমার কাছে যতদিন আছেন, গোসলের পর আমার চুলের পানি মুছিয়ে দেওয়ার কাজটাও আপনার, মনে রাখবেন সব সময়। প্রহন চৈতির চুল মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভেজা চুল মোছার কামলা নাকি আমি? বেতন কত দাও মাসে? চৈতি শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মাসে নাই, টাকার বেতন। প্রহন চৈতির চুল মুছছে আর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির শরবত খাওয়া দেখছে। হঠাৎ চৈতির চুল টান মারতেই ব্যথায় আহ করে উঠল চৈতি। প্রহন দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে শরবত খেতে দিয়েছি, চা খেতে হবে না। এখন যদি 3 ঢোকে শরবত না গিলছ তাহলে তোমার মাথার একটা চুলও থাকবে না কিন্তু। প্রহনের কথাগুলো শুনে চোখ মুখ খিঁচে শরবতগুলো শেষ করলো চৈতি। প্রহনের কাছ থেকে সরে এসে বলল, দিন দিন বেশি বকা দিচ্ছেন আমাকে, খুব বেড়ে গেছেন। আব্বু সুস্থ হয়ে নিক, তারপর আপনার নামে নালিশ করব। চৈতির কথা শুনে হাসলো প্রহন, মুচকে এসে বলল, আচ্ছা যত খুশি নালিশ করো, এখন একটু খাবার বেড়ে এখানে নিয়ে আসো, আমি গোসলটা করে আসি। চৈতি যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে প্রহন আবারও ডাক দিয়ে বলল, শোনো। চৈতি পেছনে ফিরে তাকায়। প্রহন মুচকে এসে বলল, 1 প্লেটে নিয়ে এসো। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। প্রহনও গোসল করার জন্য কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। হাসপাতালের ব্যবসা একটা গন্ধ যেন গায়ে লেগে আছে এখনো, সাথে জ্যৈষ্ঠের ব্যবসা গরম ফিরি। এই গরমে ঠান্ডা পানি দিয়ে গোসল মানেই শান্তি। রান্নাঘর থেকে 1 প্লেটেই খাবার নিয়ে রুমে এলো চৈতি। ভাগ্য ভালো যে সময়টা এখন দিন। রাত হলে এত বড় বাড়িতে তাও মাত্র 2 জন মানুষ, তাকে যদি রাতে খাবার আনতে বলা হতো জীবনও আনতে রাজি হতো না সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানার ওপর চৈতিকে বসে থাকতে দেখে মুচকে হাসলো। তার কথা মতো 1 প্লেটেই খাবার নিয়ে এসেছে, নিজের হাতে চৈতিকে খাইয়ে দেয় প্রহন, সাথে নিজেও খেয়ে নেয়। বাইরের তাপমাত্রা কিছুটা কমলে সন্ধ্যার দিকে হসপিটাল যাওয়ার কথা বললেন মিসেস ইয়াসমিন। এই রোদের মধ্যে এখন হাসপাতালে যাওয়ার দরকার নেই। বিছানায় প্রহনের পাশে শুয়েছিল চৈতি, আর চৈতির কোমর জড়িয়ে ধরে শুয়েছিল প্রহন। বালিশের পাশে রাখা মোবাইলটা অনর্গল বেজেই চলছে। সে কখন থেকে হাত বাড়িয়ে মোবাইলটা নেয় প্রহন। স্ক্রিনে সিও স্যারের নাম্বার। কিছুটা বিরক্ত হলো প্রহন। কল রিসিভ করে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল, কিন্তু সিও স্যারের কণ্ঠটা কেমন গম্ভীর শোনা যাচ্ছে। সব প্রশ্নের উত্তর কেমন যেন তেরাভাবে দিচ্ছেন। এই যেমন, ভালো আছেন স্যার বললে তিনি অপপ্রান্ত থেকে বললেন, ভালো থেকে আর না থাকি তাতে কি আসা যায়। প্রহন বুঝলে ব্যাপারটা সিরিয়াস। এই টাকলা নিশ্চিত রেগে আছে। সিও স্যারকে টাকলা বলার একটা বিশেষ কারণ হচ্ছে তার মাথার মাঝখানে চুল নাই।
সিএসআরকে ঠান্ডা করার জন্য বলল, স্যার আমার আব্বু ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। সিএসআর ঠান্ডা হলেন না, বরং আরও এক ধাপ রেগে বললেন, রাগান্বিত কণ্ঠে বললেন, ফাজলামি করার জায়গা পাও না তুমি? মা হাসপাতালে ভর্তি তো বাবা হাসপাতালে ভর্তি, একটা কাজ করো, তোমার চাকরিটা করারই দরকার নেই, তুমি বরং তোমার বাবা মায়ের জন্য হাসপাতালের নার্সকে বিয়ে করে তাদের নিয়েই থাকো। দেখুন স্যার, আমি সত্যি বলছি, আমি দরকার আপনাকে হসপিটালের নাম, কেবিন নাম্বার, আমার আব্বুর নাম সব ধরনের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি খোঁজখবর নিয়ে দেখেন। ওকে ডান, তুমি বরং তোমার পরিবার নিয়ে ঢাকায় চলে আসো, তোমাকে ফ্যামিলি কোয়ার্টার দেওয়া হবে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পারছি না কিছু। হ্যালো হ্যালো কি নেট প্রবলেম ধুর, বলে কল কেটে দিল প্রহন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো চৈতি, হেসে কুটি কুটি হচ্ছে। নেট প্রবলেমের অজুহাতে কল কেটে দেওয়ার ব্যাপারটা দারুণ লেগেছে তার। প্রহন চৈতির দিকে ভুরুকুচকে নিঃশব্দে তাকিয়ে থাকলো। মেয়েটা হাসলে তার চোখগুলো হাসে। প্রহনের ভয় হয় তা দেখে, হাসলে যাদের চোখও হাসে তারা নাকি বেশি দিন বাঁচে না। তার বড় বোনেরও এমন হতো, মা বলতে শুনেছে সে। যদিও এইসব আজগুবি কথায় সে বিশ্বাস করে না, তারপরও মনের ভেতর কেমন যেন উসখুস করে। প্রহন চৈতিকে ধমকের স্বরে বলল, হাসি থামো চৈতি, এত হাসির কি আছে? হঠাৎ প্রহনের ধমক শুনে চুপসে যায় চৈতি। হাসির মাঝে আচমকা এই ধমকটা হজম হলো না চৈতির। চৈতির মন খারাপ দেখে নিজেই নিজের উপর চরম বিরক্ত হলো প্রহন। শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দেওয়াটা একদম উচিত হয়নি। এখন নিশ্চয়ই অভিমানে গা ভাসাবে, মেয়েটা বড্ড অভিমানী। গাড়ির হর্নের বিরক্তকর শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে চৈতির। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রাতের শূন্য গগনে দৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে বসে আছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছে। শহরে এত জ্যাম বলার মতো না, গুরুত্বপূর্ণ কাজগুলো এই জ্যামের কারণে নষ্ট হয় অনেক সময়। শহরে কোলাহল এই জন্যে অপছন্দ চৈতির। মাথা খারাপ করে দেয় একেবারে। চৈতির পাশে বসে আছে প্রহন, উকি দিয়ে চৈতিকে দেখার চেষ্টা করছে, অথচ মেয়েটা মুখ ঘুরিয়ে রেখেছে। সেই যে বিকেলে প্রহনের ধমক খেয়ে অভিমান করে কথা বলা বন্ধ করেছে, এখনো কথা বলেনি। প্রহন দু চারবার কথা বলেছে, কিন্তু চৈতি কোনো উত্তর দেয়নি। দিন ফুরিয়ে সন্ধ্যা হয়েছে বেশ অনেকক্ষণ আগে। মাগরিবের নামাজ শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে একজোড়া দম্পতি। রাস্তার ফুটপাতের দোকানগুলোতেও লাইটিং করা হয়েছে। লাল নীল সবুজ রঙের মরিচবাতিগুলো দেখতে অসুন্দর নয়। প্রহন আলতো করে নিজের হাতটা চৈতির হাতের উপর রাখলো, মিহি গলায় শুধালো, আইসক্রিম খাবে চৈতি? ভ্যানিলা ফ্লেভার, তোমার পছন্দের। চৈতি ঘাড় ঘুরিয়ে একটাবারের জন্য প্রহনের দিকে তাকালো না পর্যন্ত। উত্তরের আশায় চৈতির দিকে চেয়ে আসছে প্রহন, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। সে আগের মতোই জানালার ফাঁক দিয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত। বিন্দু বিন্দু ঘাম জমেছে চৈতির নাকের ডগায়। লাইটের আলোয় চিকচিক করছে যেন মুক্তার দানা। প্রহনের কোন উপস্থিতি টের না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। তার পাশের সিট খালি, প্রহন নেই। হঠাৎ তার পাশের জানালার দিক থেকে অপরিচিত কণ্ঠে শুনল, আমি এই দিকে আছি। চমকে তাকায় চৈতি। প্রহনকে দেখে কিছুটা খুশি হলো, প্রকাশ করল না। প্রহন চৈতির দিকে এক পলক তাকিয়ে বাসে উঠে আসে। চৈতির হাতে একটা আইসক্রিম দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি তোমার পাশ থেকে সরে গিয়েছি আরও বেশ কিছুক্ষণ আগে, অথচ তুমি আমার উপস্থিতি উপলব্ধি পর্যন্ত করতে পারলে না চৈতি। তুমি সত্যি অনেক ছোট, কবে বড় হবে বলো তো? আপনি যে আমার পাশে ছিলেন না, তা আমি উপলব্ধি করতে পারিনি। কে বলেছে আপনাকে? সবসময় নিজের মন গড়া কথা শোনাবেন না। কাঠ কাঠ কণ্ঠে উত্তর দিল চৈতি। সবসময় মানুষের একতরফা অভিযোগগুলো শুনে চুপ করে থাকার নাম মানেই হয় না। হতেই তো পারে তার মন গড়া কথাগুলোর কোনো সত্যতা নেই, নিতান্তই তা অহেতুক অভিযোগ। প্রহন চৈতির কথা শুনে মৃদু হাসল। নিজের হাতের আইসক্রিমে কামড় বসিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, ভেরি গুড চৈতি, ঠিক এমন করে অহেতুক কথার জবাব দিবে, বুঝতে পারলে? প্রহনের কথা শুনে চৈতি তাজ্জব বনে গেল। বিস্ময় নিয়ে প্রহনের মুখের দিকে তাকে মনে মনে বলল, এই মানুষটাকে চিনতে এবং সঠিকভাবে বুঝতে হলে সত্যি আমাকে অনেক বড় হতে হবে। জ্যামে আটকে থাকতে থাকতে শেষ পর্যন্ত রেহাই পেল। জ্যাম ছাড়ার কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায় চৈতি প্রহন। রেদওয়ান চৌধুরীকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। রেদওয়ান চৌধুরীর পাশে মিসেস ইয়াসমিন বসেছিলেন।
চৈতি আর প্রহনকে ভেতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন মিসেস ইয়াসমিন। চৈতির মুখের দিকে তাকে মৃদু হাসলেন। তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিরে মা, মুখটা এত শুকিয়ে আছে কেন? দুপুরে খাসনি? চৈতি শান্ত গলায় বলল, খেয়েছি তো। রেদওয়ান চৌধুরী হাতের ইশারায় চৈতিকে কাছে ডাকলেন। চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রেদওয়ান চৌধুরীর দিকে এগিয়ে গেল। রেদওয়ান চৌধুরী বেডের পাশে রাখা টুলে বসে আদ্র গলায় জিজ্ঞেস করলো, কেমন আছেন আব্বু? রেদওয়ান চৌধুরী বেশ ভারী কণ্ঠে বলেন, আল্লাহর দয়ায় ভালো আছি মা। চৈতি আলতো করে রেদওয়ান চৌধুরীর হাত ধরে অভয় দিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ ভরসায় আপনি খুব জলদি ভালো হয়ে যাবেন। রেদওয়ান চৌধুরী মুচকে হাসেন। তার নিজের মেয়ে বেঁচে থাকলেও তো এমন করে হাত ধরে ভরসা জোগাত। বাবাকে সুস্থ করে তোলার জন্য অনেক অনেক দোয়া করত। তার মেয়ে নিয়ে গিয়ে আল্লাহ তাই তাকে আরেকটা মেয়ে দান করেছেন। মিসেস ইয়াসমিন প্রহনের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন, ডক্টর এই ওষুধগুলো নিয়ে আসতে বলেছিলেন, তো একটু কষ্ট করে নিয়ে আয় তো বাবা। মায়ের হাত থেকে প্রেসক্রিপশনটা নিল প্রহন। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় থামলো, হঠাৎ পেছন ফিরে বলল, কেউ কিছু খাবে নাকি আম্মু? যদি ফুচকা ঝালমুড়ি খেতে চাও তাহলে বলতে পারো, আমি আসার সময় নিয়ে আসবো। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন বললেন, আমি এই ফুচকা ঝালমুড়ি খাবো না, চৈতির জন্য নিয়ে আসিস। যার খেতে মন চাইবে সে আমাকে মুখ ফুটে বলতেই পারে। আমি নিজ থেকে নিয়ে আসলে তখন যদি না খায় তাহলে শুধু শুধু টাকার খাবারগুলো নষ্ট হবে। প্রহনের এমন খোঁচানো কথায় গা পিত্তি জ্বলে গেল চৈতির। সোজাসাপটা বলতেই তো পারে, এত তেরা বেঁকা করে বলার কি দরকার? চৈতি বেশ ঝাঁঝালো গলায় বলল, খাবো না আমি, আনতে হবে না আমার জন্য। চৈতির কথা শুনে প্রহন মৃদু হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। একদম এদের টম অ্যান্ড জেরির কাণ্ড দেখে মিসেস ইয়াসমিন মুসকে মুসকে হাসতে থাকেন। চৈতির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোরা এত ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিস কেন বলতো? প্রহনের ওপর অভিমান হয়েছে কেন আবার? মিসেস ইয়াসমিনের কথা শুনে গাল ফুলালো চৈতি। ঠোঁট ফুলে অভিযোগের স্বরে বলল, তোমার ছেলে আমাকে শুধু শুধু বকেছে ভালো মা। আচ্ছা এই ব্যাপার, প্রহন আসুক, ওকে খুব করে বকে দিব। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুচকে হেসে জড়িয়ে ধরে চৈতি। সে জানে মিসেস ইয়াসমিন সত্যি সত্যি প্রহনকে বকে দিবে। বেশ কিছুক্ষণ পর এক হাতে ঔষধ আর অন্য হাতে ফুচকা ঝালমুড়ি নিয়ে কেবিনের ভেতরে যায় প্রহন। প্রহনের হাতে দুটো প্যাকেট দেখে চৈতির বুঝতে অসুবিধা হলো না প্রহন তাদের জন্য কিছু নিয়ে এসেছে। মুখের হাবভাব গাম্ভীর্য করে রাখলো। মনে মনে বেশ খুশি হলো চৈতি। মায়ের হাতে ঔষধের প্যাকেট আর চৈতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেলেন প্রহন। মেঘলা অপরাহ্ন, অন্তরিক্ষে যেন কৃষ্ণবর্ণীয় নীরদ বাসা বেঁধেছে। সাময়িক সময়ের জন্য দুপুরের দিকে হালকা রোদ থাকলেও বিকেল হতে হতে মেঘেদের আড়ালে হারিয়ে গেছে আদিত্য। প্রত্যেক দিনের মতো আজ আর গোধূলির মেহেদিরাঙা আকাশ নেই। পরিবেশ ঝাপসা হয়ে আছে। পড়ন্ত বিকেল নাকি সন্ধ্যা তা বোঝা দেয়। চারপাশে চোখ পড়লেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতি ঘন বর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার দিকে হয়তো ঝুম বৃষ্টি হতে পারে। জ্যৈষ্ঠের শেষ দিন আজ। বৃষ্টির আশায় বসে আছে শত কৃষক, সাথে এক অবাধ্য কিশোরী। বৃষ্টি আসবে, তারপর একটা ভ্যাপসা গরম রয়ে যাবে। মাথার উপর খটখট করে ঘুরছে সিলিং ফ্যান। রেদওয়ান চৌধুরী আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছেন। মাঝখানে কেটে গেল 15টা দিন। সপ্তাহখানেক আগে ঢাকায় ফিরে গেছে প্রহন। চাইলেও থাকা সম্ভব না, মায়া কাটিয়ে যেতেই হবে। বিছানায় শুয়ে শুয়ে প্রহনের সাথে ঝগড়ার সময়গুলোই ভাবছিল চৈতি। রান্নাঘর থেকে ভেসে আসছে হুকুম, চৈতি ছাদে কাপড়গুলো রয়ে গেছে, একটু কষ্ট করে নিয়ে আয় তো মা। আজকাল কাজ করতে করতে আলসামি লাগে চৈতির। একরাশ বিরক্তি নিয়ে থেকে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চুলের খোপা বেঁধে মাথায় ওড়না দিয়ে চলল ছাদে। ছাদে যেতে ভীষণ আপত্তি তার, সহজে যেতে চায় না। এর সবচেয়ে বড় কারণ হলো ইমরান নামের কলেজে পড়ুয়া এক ছেলে, পাশের বাসার নাফিসার বোনের ছেলে। সকাল আর বিকেল এই সময়গুলোতে যেন তাকে ছাদে থাকতেই হবে। ছেলেটাকে তেমন একটা ভালো লাগে না চৈতির। কেমন করে যেন তাকিয়ে থাকে। সোজা সাপটা তাকলেও হতো তা না, আর চোখে এমন করে তাকিয়ে থাকে যেন গিলে খাবে। আজও ব্যতিক্রম হয়নি। ছাদে যেতে ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে চোখ ফেরালো চৈতি। প্রহন জানলে চোখ মুখে মার্বেল খেলবে, চোখ খুলে মার্বেল খেলবে। ছেলেটার হাতে একটা সিগারেট, অথচ এই 15 দিনে একটা বারও ছেলেটাকে দেখে সিগারেট খোর মনে হয়নি। কাপড়গুলো জলদি করে নিয়ে চলে যেতে নেয় চৈতি। পেছন থেকে উচ্চ স্বরে ইমরান ডেকে উঠল, এই সুন্দরী, এই। চৈতি থামলো না, পা বাড়াতেই ইমরান আবার ডাক দিল, এই ছোট আপু শোনো। চৈতি পিছনে ফিরে তাকায়, তা দেখে খুশি হয়েছে ইমরান। বেশ উৎকণ্ঠা গলায় বলল, তোমার মতো দেখতে আমার একটা ভালোবাসার পাখি ছিল, একদম তোমার মতো দেখতে।
তোমাকে আমি যেমন করে ডাকলাম তেমন করেই প্রথম ডেকেছিলাম তাকে, কিন্তু জানো আমার পাখিটা না খাঁচা থেকে পালিয়ে মুক্ত আকাশে পাখা মেলে উঠছে। এত কথা শোনার সময় নেই চৈতির। কিছুক্ষণ পরে কল করবে প্রহন। যদি জানতে পারে অন্য কোনো ছেলের ডাকে পেছন ফিরে তাকিয়েছে তাহলে একদম গলা টিপে মেরে ফেলবে। প্রিয় জিনিস হারিয়ে ফেলার ভয় সারাক্ষণ থাকে সে। তা খুব ভালো করেই জানে চৈতি। তবে যে যাই বলুক আর করুক সে তো জানে ভালো সে শুধু প্রহনকেই বাসে। এই মেয়ে তোমার নামটা কি বলো, বলে যাও। স্কুলে যাওয়ার সময় এমন কথা শুনে কনফিউজড হয়ে গেল চৈতি। কাকে কথাটা বলা হয়েছে তা দেখার জন্য পেছনে ফিরে তাকাতেই দেখলে ইমরান নামের ছেলেটা বুকে 2 হাত গুজে চৈতির দিকে তাকিয়ে আছে, মুখে হাসি হাসি ভাব। চৈতি ইমরানকে দেখে বা দ্রুত হাঁটতে লাগলো। চৈতিকে এত জলদি হাঁটতে দেখে ইমরানও দ্রুত পায়ে হেঁটে চৈতির পাশে এসে পড়ে। ইমরানকে পাশে দেখে চৈতি ঘাবড়ে যায়। এমন করে পালিয়ে যাচ্ছ কেন মেয়ে? চৈতি থামলো। ইমরানের চোখের দিকে তাকে এক নিঃশ্বাসে দেখলো। দেখুন আমি বিবাহিত, প্রহন চৌধুরীর স্ত্রী চৈতি চৌধুরী। দয়া করে আমাকে এমন বিরক্ত করবেন না। আমার স্বামী জানতে পারলে তখন অযথাই আমাকে ভুল বুঝবে এবং আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। চৈতি বিবাহিত কথাটা ঠিক হজম হলো না ইমরানের। তার মুখের ভাব দেখে বোঝা আছে যে চৈতির কথায় সে কতটা অবাক। বিস্মিত কণ্ঠে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমার সাথে নিশ্চয়ই মজা করছো। এইটুকু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে বললেই কি আর বিশ্বাস করা যায় নাকি? মোটেও না। যে বুঝতে চায় না তাকে বুঝ দিয়ে সময় নষ্ট করার প্রয়োজন মনে করে না চৈতি। সোজা সাপটা বলল, আমাকে বিরক্ত করবেন না। আমি আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি। কথাটা বলে সিএনজি ডেকে উঠে চলে গেল চৈতি। ইমরান অবাক হয়ে চেয়ে রইল সিএনজিটার দিকে। মুখের ওপর যেহেতু বলেই দিয়েছি বিরক্ত হয় এবং বিবাহিত, সেহেতু মেয়েটিকে আর বিরক্ত না করাই উচিত। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে যে মেয়েটা সত্যি বিবাহিত কিনা। মনে মনে কথাগুলো বলে নিজের কাজে চলে গেল ইমরান। বর্ষণময় মধ্যাহ্ন। প্রকৃতিতে নেমে এসেছে ঘন বর্ষণ। সতেজ হচ্ছে গাছের পাতা। পাখিরা মনের সুখে বৃষ্টির পানিতে ভিজছে। গায়ের সুন্দর পালকগুলো বৃষ্টির পানিতে ভিজে কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বছরখানেক আগেই এমন একটা বর্ষণময় দিনে প্রহনের সাথে ভিজেছিল চৈতি। আজ আর চাইলেও ভেজা সম্ভব না। পড়ার টেবিলে বসে মুখে কলম রেখে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মেয়েটা। আগামীকাল গণিত পরীক্ষা, অথচ সে প্রহনের সাথে কাটানো মিষ্টি মুহূর্তে ডুবে আছে। 6-7 মাসেরও বেশি সময় হয়ে গেল। মানুষটাকে সামনাসামনি দেখা হলো না, ছুঁয়ে দেখা হলো না। দুপুরবেলা কেউ পড়তে বসে, অসহ্য, চোখে মুখে বিরক্তি। কিছুক্ষণ আগে ভাত খেয়েছে। কোথায় একটু এমন ঠান্ডা বৃষ্টির মধ্যে একটা শান্তির ঘুম দিবে তার হলো না। মাধ্যমিকের পরীক্ষার জন্য গণিত বইয়ের বেশিরভাগ সব কিছু রিভিশন করা শেষ। পিথাগোরাসের উপপাদ্য না হয় রাতে দেখে নিত, কিন্তু মিসেস ইয়াসমিনের চোখ পাকিয়ে তাকানোতে হাওয়া হয়ে গেল সব কথা। চুপ করে সে ভদ্রমের মতো পড়তে বসলো পড়ার টেবিলে। রেদওয়ান চৌধুরী এখন যথেষ্ট সময় দেন মিসেস ইয়াসমিনকে। ছুটির দিনে চৈতি তার অর্ধাঙ্গিনীকে নিয়ে পার্কে ঘুরতে যান, মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যান। বই পড়া কমিয়ে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করেন। রেদওয়ান চৌধুরীর কাছে আবদার করে লাভ নেই। কিছু বললেই বলবে গতবার মডেল টেস্ট পরীক্ষায় অঙ্কতে মাত্র 62 পেয়েছিল, আর এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে, A+ না পেলে প্রহন কিন্তু খুব বকবে। তোর পড়ালেখা হবে না দেখে এখনো বাড়িতে আসেনি ছেলেটা, মন দিয়ে পড়। অঙ্ক কি পড়ার বিষয় নাকি আজব? গত কয়েক সপ্তাহ ধরে রেদওয়ান চৌধুরীর এই সব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈতির। এত কিছু ভাবার পর হঠাৎ মনে বলে উঠল, চৈতি আসলে তোর একটু ভালো করে অঙ্কগুলো দেখা উচিত। নিয়মগুলো দেখে নে, ভালো রেজাল্ট না করলে প্রহনের সাথে এই জন্মে আর দেখা হবে না, খুব বকবে। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বইয়ের ওপর চোখ রাখলো। ইতিমধ্যে কখন যে সে পুরো বইয়ে প্রহন চৈতি লিখে ভরিয়ে ফেলেছে খেয়ালই করেনি। সেদিন সন্ধ্যায় ঝুম বৃষ্টি হলো। শীতের দিনে বৃষ্টি, আজব দেশের আজব আবহাওয়া। ফেব্রুয়ারি শুরু হয়েছে, 3 দিন হবে। দেয়ালে টানানো ক্যালেন্ডারটা জানিয়ে দিচ্ছে আজ 3রা ফেব্রুয়ারি। কনকনে শীতে কাঁপছে প্রহন। রুমের ভেতর বিন্দু পরিমাণ নেট নেই। থাকবে বা কী করে? শহর ছেড়ে যে পাহাড়ি এলাকায় বদলি হয়েছে। শহরের তুলনায় পাহাড়ি এলাকায় শীতের পরিমাণটা একটু বেশি। তার উপর বৃষ্টি পরিবেশটাকে শীতল থেকে অতি শীতল বানিয়ে ফেলেছে। ভিডিও কলের ওপাশে গালে হাত রেখে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। চোখে মুখে খুশির উজ্জ্বল আলো যেন ঝিকমিক করতেছে। এ মুহূর্তে প্রহনের ইচ্ছা করছে মেয়েটার গাল ধরে টেনে একটু বিরক্ত করতে।
আগের সেই পিচ্ছি চৈতি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে আগের চেয়ে। চোখে কাজল দিলে প্রহন চৈতির চোখের ভিতরেই ডুবে যায়। ডুবে মরে ভালোবাসা শিখতে হবে সে। এই তো কয়েকদিন আগে চোখে কাজল দেওয়ার জন্য চৈতিকে কি না বকাটাই দিল। ডিউটিও করতে পারে না, সবসময় সেই চোখ দুটো যেন ভাসে তার চোখের সামনে। আপনার শীত করছে তো রুমে চলে যান, আর আপনি শীতের কাপড় পরেননি কেন? রুমে নেট নেই, কোনো এক জঙ্গলে আসছি, নেট পাই না কিছু, তার উপর এত ঠান্ডা বলার মতো না। শীতের কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কথা বলতে হবে না। চৈতির কথায় প্রহন বলল আচ্ছা। এতে চৈতি মোটেও খুশি হলো না, কিছুটা রেগে গিয়ে বলল শুধু আচ্ছা? আর কিসের আচ্ছা? হ্যাঁ, আমি বললেই আপনাকে লাইন কেটে দিতে হবে, আচ্ছা বলতে হবে? চৈতির এমন কথায় তাজ্জব বনে গেল প্রহন। শুধু আচ্ছা বলাতে এত রাগ? যদি বল আচ্ছা রাখছি, আল্লাহ হাফিজ বলে কল কেটে দিত, তাহলে কি করতো আল্লাহ জানে। তুমি নিজেই তো বললা আমি বললেই যে আপনি আমার কথা শুনেন, তা তো জানতাম না। যাই হোক, মজা করছে, আপনার শীত করতেছে বুঝতে পারছি আমি। যান রুমে যান। এবার চৈতির কথার উত্তরে প্রহন কিছু বলল না, কারণ আবার কখন মুড বদলা যায় বলা যায় না। শুধু মুচকি হাসলো। ওপাশ থেকে চৈতি কল কেটে দিল। প্রহন চৈতির এইসব কাণ্ড দেখে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে তার বউয়ের মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো হুটহাট মত বদলে ফেলে। দেখতে দেখতে চৈতির পরীক্ষার ইতি ঘটল। পড়ালেখার প্যারা থেকে মুক্তি পেল বেশ অনেক দিনের জন্য। সময় 3 অক্ষরে কঠিনতম একটা শব্দ, কত কিছু সহজে বদলে দেয় এই সময় বলার মতো না। একবার গেলে আর ফিরে আসে না। সময় ধরে বেঁধেও রাখা যায় না 3 অক্ষরের শব্দটাকে, কতটা শক্তিশালী সে। সামনের মাসে 2 মানুষের একসাথে পথ চলার 2 বছর শেষ হবে। দ্বিতীয় বিবাহ বার্ষিকী নিয়ে বেশ উৎফুল্ল চৈতি। আগে যা জানা ছিল না তার চেয়েও বেশি কিছু জানা হয়ে গেছে এই 2 বছরে। 2 মানুষ বিবাহ নামক বাঁধনে এক হলেও পূর্ণতা পায়নি তাদের সম্পর্ক। পাশের বাসার এক ভদ্রমহিলা এসেছিলেন সেদিন। চৈতি সোফার উপর পা তুলে বসে বসে টিভি দেখছিল আর নুডলস খাচ্ছিল। ভদ্রমহিলার মাথার চুল পাকা ধরেছে। মিসেস ইয়াসমিনকে ডেকে বললেন, তা গো ইয়াসমিন, তোমার নাতি নাতনির মুখ কখন দেখবো আমরা? বিয়ের তো অনেক দিন হলো। ভদ্রমহিলার কথা শুনে খাবার গলায় আটকে কাশি উঠে যায় চৈতির। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। কি সাংঘাতিক মহিলা! অন্যের নাতি নাতনির মুখ দেখার আশায় যেন দিন কাটাচ্ছে। মিসেস ইয়াসমিন মুস্কি এসে বললেন, আমার ছেলের বউ নিজেই তো এখন বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? আর অল্প বয়সে মা হলে মৃত্যুর ঝুঁকি নেওয়ার কোনো দরকারই নেই। সময় হলে আমার নাতি নাতির মুখ সবাই দেখবে, সাথে আপনিও দেখবেন আপা। সময়টা তখন সন্ধ্যা 7টা। পরীক্ষা নামক প্যারা থেকে মুক্তি পেয়েছে চৈতি। দীর্ঘ 6 মাস পর আজ প্রহন বাড়ি ফিরে আসছে। সিও স্যারকে নিজের বিয়ের ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছে প্রহন। প্রহনের কথা শুনে সিও স্যার কিছুটা রাগ দেখালো, পরে মুচকি এসে বলেছিলেন, একা একাই নিজের বিয়ের দাওয়াত নিজে খেলা, এখন আমাদের কারো নাম রাখার অনুষ্ঠানের দাওয়াত দিবা কখন বলো? সিও স্যারের কথা শুনে মুচকি হাসলো প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির বিছানার উপর লাল রঙের একটা শাড়ি রেখে বলে গেলেন, পরে সুন্দর করে সেজেগুজে থাকতে। বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেছে চৈতির, আগের চেয়ে ভীষণ সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে আজ জমজমাট আয়োজন করা হয়েছে। চৈতির বাড়ির সবাইও এসে উপস্থিত হয়েছে। রূপার কোলে শুয়ে থাকা ছোট্ট মেয়ে চৈতালি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চৈতির দিকে। চৈতালি রূপার মেয়ে। চৈতির নামের সাথে মিলিয়ে এই নাম রেখেছে সর্দার সাহেব। এক চৈতি শ্বশুরবাড়িতে চলে গেছে তো কি হয়েছে, আরেকটা ছোট্ট চৈতালি আছে না, যে সারাক্ষণ তার বাড়িটাকে মাতিয়ে রাখবে, ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়াবে পুরো সর্দার বাড়িতে। হুটহাট চৈতির মতো গাছের মগডালে উঠতে না পেরে ভ্যা ভ্যা করে কান্না করবে, ভাবলেই তো হাসি পায়। বিছানার এক কোণে বসে আছে চৈতি, তার সামনে রূপা শিফা বসে আছে। আজ হঠাৎ রিফাতের কথা খুব মনে পড়ল চৈতির। ছেলেটা কত সুন্দর, ছেলেটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। তার শান্তিও সেই দুনিয়ায় পেয়েছে, শাস্তিও। মাসখানেক আগে ট্রেনের ধাক্কায় আহত হয়ে 2 পা হারিয়ে ফেলেছে। ট্রেন একেবারে পিষে দিয়ে গিয়েছে তাকে। দীর্ঘশ্বাস ফেলল চৈতি। ছেলেটা নিকৃষ্ট, আল্লাহ হয়তো তাকে পরকালে মাফ করবে না। কত শত নির্দোষ মেয়ের জীবন কেড়ে নিয়েছে, এখন হয়তো খুব ভালো করে বুঝতে পারে কষ্টটা। কিরে চৈতি, কি এত ভাবছিস? তোর শাশুড়ি তোকে চৈতি তৈরি হতে নিতে বলেছেন। রূপার কথা শুনে ভাবনার ঘোর কেটে গেল চৈতির। অতীতের কোনো কিছু এখন তার মনে রাখার প্রয়োজন নেই, কারণ তার অতীতের চেয়ে বাস্তবতাটা একটু বেশি সুন্দর। শাড়ি সামলাতে না পারা মেয়েটা এখন বেশ সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে সামলাতেও জানে। সাংসারিক কাজ না জানা মেয়েটাও এখন বেশ সুন্দর মজার মজার খাবার রান্না করতে জানে।
গুছিয়ে চলতে জানে। সময় এবং মিসেস ইয়াসমিন চৈতিকে আগের চেয়েও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলেছে। গোসলের পর চুল না মোছার অভ্যাসটা যায়নি এখনও, চৈতিও চায় না সে অভ্যাস চলে যাক। এই কাজের দায়িত্ব পালন করবে শুধুমাত্র একজন, আর সেই মহান ব্যক্তি হলো প্রহন। টুকটুকে লাল রঙের শাড়ি পরে নিজেকে কেমন বউ বউ লাগছে চৈতির কাছে। গোধূলি বেলায় আকাশ যেন সিঁদুর রাঙা টুকটুকে লাল রঙে সাজে, কি অপরূপ সুন্দর লাগে তখন। ঠিক তেমনই নজর করা সুন্দর লাগছে চৈতিকে। সৌন্দর্য উপভোগ করার মানুষটা যে আজ বাড়ি ফিরে আসছে, তার জন্য এত সাজানো নিজেকে। লজ্জায় নাকের ডগা লাল হয়ে গেছে চৈতির। অদ্ভুত, একা একাও কারো এত লজ্জা লাগে নাকি? নিজের মনেই নিজের প্রশ্ন ছুড়ে মারল চৈতি। উত্তর পেয়ে যাওয়ার আগেই চোখ সরিয়ে নিল আয়না থেকে। একা একা সমান ভালো লাগা কাজ করছে মনের ভিতর, সাথে একটু ধকধক করে কাঁপছে হৃদয়। 6 মাস পর প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখা হবে, হাতে হাত রাখা হবে, কাঁধে মাথা রেখে উপভোগ করা হবে চৈতালি পূর্ণতা। ভাবতেই তো ভাল লাগে মনের গভীরে। ঘড়ির কাঁটায় চোখ রাখলো চৈতি। 9টার কাছাকাছি। কখন আসবে কখন আসবে চিত্তজুড়ে শুধু একটাই স্লোগান চলছে। অপেক্ষা মাঝে মাঝে যেন ভীষণ মধুর হয়ে যায়। ভালো লাগে, খুব ভালো লাগে প্রিয় মানুষগুলোর জন্য অপেক্ষা করতে। আর সেই অপেক্ষাটা দীর্ঘস্থায়ী না হোক, ক্ষণস্থায়ী হোক। ভালোবাসাটা হোক দীর্ঘস্থায়ী, যেন মৃত্যুর পরও একা সাথে থেকে যায়। কলিং বেল বাজছে, একবার দুইবার এক নাগারে কয়েকবার। চৈতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ সে জানে প্রহন একসাথে এতবার কলিং বেল বাজায়। ছুটে যেতে চাইলেও গেল না। সবাই কিভাবে ভেবে বসবে বিছানায়। চৈতির ভাবনায় ঠিক হলো। প্রহন আসলো, জড়িয়ে ধরল মাকে। ড্রয়িং রুমে বসে থাকা সবার সাথে কুশল বিনিময় করে বলল, চৈতি কোথায়? দেখছি না যে, শরীর ঠিক আছে তো? সবুর করো তো ননদেই সাহেব, সবুরই তো ফলের রূপে একটু বেশি বেশি। বড়দের সামনেই কি করে লজ্জায় ফেলে দিল প্রহনকে। মিসেস ইয়াসমিন মুস্কি হেসে বললেন, রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর চৈতিকে নিয়ে খাবার খেতে আসো। তুমি না আসা পর্যন্ত খাবে না বসে আছে রুমে। মেয়েটা আগের মতোই বাচ্চা রয়ে গেছে, মনে মনে বলল প্রহন। রুমে গিয়ে চৈতিকে দেখলো না। সামনে আসতে লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। লজ্জাপতি বউ আমার, লজ্জা তো পাবেই। ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় প্রহন। চোখ মুখ খিচে ফেলল চৈতি। প্রহনের গায়ের কড়া পারফিউমের গন্ধটাই জানিয়ে দিচ্ছে প্রহন তার দিকে এগিয়ে আসতেছে। বউ, তুমি কি আমার দিকে তাকাবে না, দেখবে না আমায়? অনুভূতিরা ঝড় তুলেছে হৃদয়ে। ধুকপুকানি বেড়ে গেল কেন হঠাৎ? বোধগম্য হলো না চৈতির। ঘাড় ঘুরিয়ে প্রহনের দিকে তাকাতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। গলা উঁচু করে বলছে, কেউ ভেতরে আসতে পারি? বিরক্তি নিয়ে রুমের ভিতর চলে গেল প্রহন। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা, হাতে খাবারের ট্রে। খাবার নিয়ে আসলেন কেন ভাবি? আপনার আম্মু পাঠিয়ে দিয়েছেন, বলেছেন খাবারটা আপনার রুমেই খেতে নিতে। এত ক্লান্তি নিয়ে আবার নিচে গিয়ে খেতে আসতে হবে না। রূপার হাত থেকে খাবারের ট্রেটা নিতে প্রহন বলল, আমরা তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতাম। আমার কথা নয়, কিন্তু এইসব কথা আপনার আম্মু বলেছেন আপনাকে বলে দিতে। মানে হলো এইগুলো আপনার মায়ের কথা, আর মায়ের কথা তো শুনতেই হবে। প্রহন মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গভীর রাত। শহরের কোলাহল কমেছে অনেক বেশি। ঝিঝি পোকার ডাক স্পষ্ট, ডাহুক পাখির ডাকও ভেসে আসছে দূর থেকে। বাসাবাড়ির বেশিরভাগ মানুষই ঘুমে মগ্ন। জেগে আছে একজোড়া কপতি। একটা কথা বলি চৈতি? বলুন। তুমি আমার জীবনে আসার আগে বুঝতাম না প্রেম ভালোবাসা বলতেও কিছু একটা আছে দুনিয়ায়। বাবা মা যখন প্রথম তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আমি তো রেগে শেষ, কিছুতেই বিয়ে করবো না। কিন্তু মা বাবা ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমাকে বিয়ে করতে বাধ্য করে। প্রহনের কথা শুনে মুচকে আসে চৈতি। আমি সবটা জানি। আমিও কি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না? জোর করে বিয়ে দিয়েছিল ভাগ্যিস, দিয়েছিল, না হলে এত ভালোবাসা পেতাম কোথায়? চৈতির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে প্রহন। ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভালোবাসো আমাকে? না তো, আপনাকে কে ভালোবাসে? প্রহন চৈতির নাকে নাক ঘষে বলল, তুমি বাসো। জানি তো আমি। চৈতি মুচকি হাসলো, আর কিছু বলল না। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উইল ইউ বি মাই বাবুরাম্মু? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচিত হলো সে। লজ্জায় নুয়ে পড়ল সিক্ত প্রেমিকের চওড়া বক্ষে। লজ্জাবতীর লজ্জা দেখে প্রহন হাসল, খুব খুব হাসল, এবং নিজে থেকে বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। ভালোবাসাটা কিছু সময়ের জন্য হোক, ভালোবাসাটা হোক অন্তহীন, অনন্তকালের জন্য হৃদয়ে টিকে থাক। ভালোবাসা নামক অনুভূতি পূর্ণতা পাক,
সকল ভালোবাসা। চৈতি আর প্রহন তাদের নিজের মতো ভালো থাকুক, অনেক অনেক দিন। সমাপ্ত। এই গল্পটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এই বিষয়টা আমাকে অনেক ব্যথিত করে। প্লিজ একটা সাবস্ক্রাইবই তো করলে তেমন কিছুই হবে না, তবে আমার উপকার হবে, আমি মোটিভেশন পাবো সাবস্ক্রাইব করলে আপনারা। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।